এদিকে ডেবরায় কাঁসাইয়ের জল বেড়েছে যখন তখন ঝুঁকির পারাপার করতে হচ্ছে কাঁসাইয়ের কি অবস্থা। দুপারের বাসিন্দারা তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। দিগ্বিজয় রয়েছে ডেবরা থেকে সরাসরি আমার সঙ্গে। দিগ্বিজয়, কি পরিস্থিতি? দেখো অতনু, গতকাল সকালে কিন্তু কাঁসাই নদীতে একদম জল ছিল না। তুমি জানো লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির জেরে যেমন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের নদীগুলো ভরে গিয়েছে, ঠিক সেইভাবেই রাত্রির সময় প্রায় রাত্রি 1টা-2টো নাগাদ হঠাৎ করেই কিন্তু কাঁসাই নদীতেও প্রচুর পরিমাণে জল আসে এবং এই জল আসার পরেই কিন্তু প্রতি বছরের যে ভোগান্তি ডেবরার টাবাগেড়া এলাকায় যে উত্তর পাশের মানুষজন রয়েছে কাঁসাই নদী, তাদের যাতায়াতের ক্ষেত্রে একটা যে বড় ভোগান্তি সেটা কিন্তু আবার শুরু হয়েছে। কারণ সকাল থেকে খেয়া পারাপার অনেক দেরি করে হচ্ছে এবং স্কুল পড়ুয়া থেকে রোগী থেকে সাধারণ মানুষ যারাই কাজে যাচ্ছে তাদেরকেই কিন্তু নৌকোতে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে। কারণ ডেবরা সদর, সেখানে প্রশাসনিক দপ্তর, হাসপাতাল থেকে সমস্ত কিছু রয়েছে। যদিও একটা সুবিধা রয়েছে, লোয়াদা ঘুরপথে 10-15 কিলোমিটার ঘুরপথে মানুষকে যাতায়াত করতে হয়, কিন্তু এই কাঁসাই নদীতে প্রতি বছরই জল বাড়লে, বর্ষা আসলে কিন্তু চরম ভোগান্তিতে মানুষকে পড়তে হয় এবং বরাবর তারা যে ব্রিজের দাবি করেছে সেই দাবি কিন্তু এবারেও তারা তুলেছে। ধন্যবাদ দিগ্বিজয়। এবার একবার ঝাড়গ্রামের ছবিটা দেখতে হবে, কারণ একদিকে যেমন ডুলুং নদী ফুঁসছে বলা চলে, আর একদিকে গালুডি থেকে জল ছাড়া হচ্ছে, ডিভিসির গালুডি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। আর তার ফলে ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় এই যেমন যদি আমরা দেখি ঝাড়গ্রামে বেশ কিছু নদী ফুলে ফেঁপে উঠেছে। সুবর্ণরেখা একেবারে ফুলে ফেঁপে উঠেছে। দুপারের মানুষ তারা টেনশনে পড়ে গিয়েছেন। কি অবস্থা সব মিলিয়ে ঝাড়গ্রামের একবার দেখতে চাইবো। রাজু রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজু, দেখো অতনু, প্রথমত বলে রাখবো যে ডুলুংয়ের জল বাড়াতে যেমন ডুলুংয়ের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেখানে জলমগ্ন হয়েছে, ঠিক তেমনই আবার কংসাবতী এবং ভৈরববাকিতে জল বাড়াতে প্রায় 15টি গ্রামে জল ঢুকতে শুরু করেছিল। সেক্ষেত্রে সেখানে জলস্তর নামলেও ইতিমধ্যে ডুলুংয়ের জল যেভাবে জলস্তর বেড়েছে তাতে ডুলুংয়ের পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেখানে যেমন জল ঢুকছে চাষের জমিতে। ইতিমধ্যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একদম ডুলুংয়ের পাশে, সেখানে যে জমি রয়েছে চাষের জমি সেটা জলের তলায় চলে গেছে। আর সুবর্ণরেখা নদী, সেই সুবর্ণরেখা নদীতেও জলস্তর বাড়তে শুরু করেছে, কারণ গালুরি জলাধার থেকে প্রায় 3,75,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেক্ষেত্রে পাশের রাজ্য ঝাড়খণ্ডে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে, এর ফলে যদি জল সেখান থেকে ছাড়া হয়, সেক্ষেত্রে এই যে সুবর্ণরেখা নদী রয়েছে তার যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে জল ঢুকতে পারে। ইতিমধ্যে মানুষ আশঙ্কা ঝাড়গ্রামের বেশ কিছু গ্রাম একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেখানকার মানুষগুলো কিভাবে রয়েছেন? তাদের কাছে যদি পৌঁছতে হয়, তাদের যদি কোনো রকম কোনো মেডিকেল এমার্জেন্সি দরকার হয়, তো তারা কি করবেন? কি ব্যবস্থা আছে? দেখো ইতিমধ্যে সেই সমস্ত গ্রাম থেকে মানুষকে কোনো রকমের কোনো মেডিকেল ব্যবস্থা বা এমার্জেন্সি ক্ষেত্রে সেখান থেকে যদি নিয়ে যেতে হয় নৌকো, কিংবা সেখান থেকে কোনো ক্রমে 1 হাঁটু জল পার করে তাদেরকে নিয়ে যেতে হবে। ইতিমধ্যে জলস্তর নামছে, কিন্তু যদি আবার বৃষ্টি হয়, কারণ যে সমস্ত নদী নালাগুলো রয়েছে তাতে জলস্তর বাড়তে শুরু করেছে, তাতে যদি আবার গ্রামে জল ঢুকে তাহলে হয়তো এই গ্রামগুলি জলবন্দী হয়ে থাকবে। এবং বিশেষত প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত গ্রামগুলোতে ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পৌঁছেছে। তারা সেখান থেকে তাদেরকে অন্যত্র সরাচ্ছে এবং যাতে তাদেরকে শুকনো খাবার পৌঁছানো যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এবং জেলা শাসকের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে জলস্তর বাড়বে এবং যে সমস্ত গ্রামগুলো প্লাবিত হবার একটা আশঙ্কা রয়েছে। বিশেষত যদি দেখা হয় সুবর্ণরেখা যে নদী রয়েছে সেই নদীর পার্শ্ববর্তী যেমন গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাকরাইলের যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের উপর বিশেষ একটা লাল সতর্কতা জারি করা হয়েছে এবং লাল সতর্কতা জারির পাশাপাশি প্রশাসনের যে আধিকারিকরা রয়েছেন তারা অনবরত সেই সমস্ত এলাকায় নজরদারি রাখছে। অতুল, ধন্যবাদ। হঠাৎ এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে আর ওই ঝাড়খণ্ডে কি জল ছেড়েছে আমাদের না জানা সত্ত্বেও, কিন্তু জল চলে আসছে হঠাৎ। 10-15 মিনিটের মধ্যে এত পরিমাণ জল বাড়লো যে আমাদের করার কিছু নাই। আমাদের একটা বাঁশের টুকরা পর্যন্ত আমাদের নাই, সমস্ত ভেসে নিয়ে চলে গেছে। কোনো রকমের নৌকো দু রকমের আটক করে রাখছি। এবার একবার বাঁকুড়ার ইন্দাসের ছবি দেখাবো। টানা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে দেবকাল, ভাষাপুল জলের নিচে। এবং বাঁকুড়ার ইন্দাসে 7টি গ্রাম, সেই 7টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ইন্দাসের বিস্তীর্ণ অংশ ডুবেছে জলের তলায়। এরকম দেবখাল তো ইন্দাসে অনেকগুলি আছে এবং তার উপর অনেকগুলি ব্রিজ আমরা নির্মাণ করেছি।
এটি ঠিক একটি ব্রিজ আছে ঠিক কথাই, কিন্তু সেটি কজওয়ের মতো, এবং তার উপর দিকে জল বেশি যখন হয় অতিবৃষ্টি তার উপর দিয়ে প্রবাহিত হয়। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের ওই কটা দিন ওর উপর দিয়ে যাতায়াতের একটু সমস্যা হয়। সেই সমস্যার কথা তারা জানিয়েছেন, আমরাও তাদের কথা মতো এটা একটা ভালো বাজেটের এবং বিগ বাজেটের একটা ব্রিজ হবে। আমরা বাকি ব্রিজগুলি যখন কমপ্লিট করতে পেরেছি, এই ব্রিজটিও নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই আমরা কাজ শুরু করার হয়তো আদেশ বা নির্দেশ পাবো। 4 দিনের টানা বৃষ্টি, রেকর্ড বৃষ্টি বলা যেতে পারে। কি অবস্থা? দেবব্রত রয়েছেন আমার সঙ্গে। দেবব্রত, বাঁকুড়ায় কি অবস্থা? নিচু এলাকাগুলো সেখান থেকে মানুষকে সরানো সম্ভব হয়েছে? তারা কিভাবে আছেন? একেবারে দেখো, ইন্দাস ব্লকের একদিকে যেমন রয়েছে দামোদর নদ, মাঝখান দিয়ে বরাবর চলে গেছে দেবখাল, পাশাপাশি রয়েছে দ্বারকেশ্বর নদী। অর্থাৎ এই টানা 4 দিনের বৃষ্টিপাতের জেরে প্রত্যেক নদী এবং খালগুলি কিন্তু পুষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই দেবখালের জলে প্লাবিত হয়েছে বক্তারপুর সহ বিভিন্ন এলাকা। রাস্তার ওপর 1 কোমর জল, ভাষাপুল ডুবেছে, যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের। পাশাপাশি মহকুমা শাসক কিন্তু দামোদর নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি পরিদর্শন করেন, কারণ ডিবিসির ছাড়া জলে বন্যার আশঙ্কা হয়েছিল গত বছরেই। আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকার মানুষ। এবার যাতে সেই সমস্যা না হয় সেই বিষয়ে আগেভাগেই খতিয়ে দেখেন একেবারে নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি। পাশাপাশি কতুলপুরের কথা তোমাকে বলবো, ব্রহ্মডাঙ্গার যে ব্রহ্মডাঙ্গা খাল রয়েছে সেখানেও কালকে বিপদসীমার ওপর দিয়ে জল বয়ে গিয়েছে। পাশাপাশি আমোদর নদে জল বেড়েছে। সবে মিলিয়ে জলের স্তর কিন্তু ধীরে ধীরে কমছে। আজ সকাল থেকে হালকা বৃষ্টি হলো। ধন্যবাদ। ওদিকে দ্বারকেশ্বরে জল বেড়েছে, দ্বারকেশ্বর নদীর জল বেড়ে আরামবাগের বিস্তীর্ণ এলাকার কি অবস্থা দেখুন একবার। শুভদীপ রয়েছেন আমার সঙ্গে এখান থেকে। শুভদীপ, কি পরিস্থিতি এখানে? দেখো, গত 3 দিন ধরে যে বৃষ্টি, অবিরাম বৃষ্টি চলছিল, সেই তার জেরেই কিন্তু বাঁকুড়া পুরুলিয়াতেও যে বৃষ্টি চলেছে সেই জলটাই কিন্তু আরামবাগের দ্বারকেশ্বর নদীর ওপর এই মুহূর্তে নেমেছে। এর ফলে আরামবাগের যে শহরের 2 নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকায় কিন্তু বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে, এবং সেখানকার মানুষ এই মুহূর্তে আরামবাগের যে বাঁধ রয়েছে সেই বাঁধে আশ্রয় নিয়েছেন। এবং আরামবাগের যে সালেপুর রয়েছে সেখানেও কিন্তু দ্বারকেশ্বর নদের জল উপচে বেশ কিছু এলাকায় ঢুকেছে। বেশ কিছু চাষের জমি, বাদাম তিল চাষের যে জমি রয়েছে সেখানে জলমগ্ন হয়েছে, এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে এই মুহূর্তে নদী, এবং হু হু করে যে জল বাড়ছে। তবে এই মুহূর্তে একটা স্বস্তি রয়েছে যে আকাশে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। এদিন সকাল থেকে কিন্তু আকাশে কোনো রকম বৃষ্টির দেখা মেলেনি। এর ফলে কিছুটা হলেও স্বস্তি রয়েছে যে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না। তবে বন্যার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না, কিছুটা তো হলেও স্বস্তি। কিন্তু ওদিকে আবার যদি আমি হাওড়ার ছবি দেখি, হাওড়ার আমতায় ডিভিসি ছাড়া জল, আমতায় রীতিমতো সাঁকো ভেঙে গিয়েছে। একটা জলের তোড়ে সাঁকো ভেঙে গিয়েছে। কয়েক হাজার মানুষ সেই সাঁকো দিয়ে যাতায়াত করতেন, তারা এবার পড়েছেন সমস্যায়। সন্তু রয়েছে সরাসরি। সন্তু, সাঁকো যদি ভেঙে যায় তাহলে এখান দিয়ে যাতায়াতের একটাই উপায়, তা হলো নৌকা। তো প্রশাসন কোনো ব্যবস্থা করেছে? দেখো, আমতা 2 নম্বর ব্লকের এই ভাটোরা দ্বীপ অঞ্চল, এই অঞ্চল কিন্তু প্রায় 50 থেকে 60 হাজার মানুষের বসবাস, এবং এখানে কিন্তু 2-3টে সাঁকো আশেপাশে, সেই সাঁকোর মাধ্যমেই কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করে। মুন্ডেশ্বরী ডিবিসি ছাড়া জলে কিন্তু মুন্ডেশ্বরী নদীর ওপর যে বাঁশের সাঁকো, সেই দুটি সাঁকো কিন্তু ভেঙে যাওয়ার ফলে বিকল্প কয়েক হাজার মানুষ, তাদের স্থানীয় মানুষরা দাবি করছে যে এই নৌকার মাধ্যমে কিন্তু তাদের যাতায়াত করতে হবে। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু সকাল থেকে একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে, এবং নৌকার মাধ্যমেই কিন্তু যাতায়াত হতে। তবে নৌকা কম থাকায় কিন্তু বিপাকে পড়ছে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ।